দেখুন, আপনি হয়তো আমাকে চিনবেন না, আমিও আপনাকে আগে কখনো দেখিনি। আপনি হয়তো দেখে থাকতে পারেন ছোটবেলায় আমাকে, হয়তো আপনার খেয়াল নেই, কিন্তু উনি আপনাকে চিনতে পেরেছেন। উনি আমার দাদা। আমরা কিন্তু সবাই এখানে আত্মীয় স্বজন। আমাকে তোমার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, তোমার মনে আছে আমার। আমরা আজ বাড়ির সকলে এখানে জড়ো হয়েছি তোমার ছেলের বিয়ে উপলক্ষে। ছেলে আর এই মেয়ে আমাদের খুবই পরিচিত। আজকে এই শুভ দিনে তোমার সঙ্গে যখন আমাদের দেখা হয়ে গেছে, তুমি আর কোথায় যাবে ওদের ছেড়ে? আর কোথায় যেতে পারো তুমি? শেষ জীবনটা ওদের সঙ্গেই থাকো। বৌমা সারা জীবন কষ্ট পেয়েছে, শেষ জীবনটা ওকে অন্তত একসঙ্গে থাকো না। ছেলেটা অন্তত জানুক যে ওর বাবা আছে, এবং ওর বাবা অন্য 5 জনের থেকে খারাপ বাবা নয়, অন্যরকম বাবা। কেন তুমি কি করেছো তার নিশ্চয়ই কোনো কারণ আছে, আর আমি সেটা এখন জানতে চাইছি না। সে কথা বলার সময়ও এখন নয়। আসলে এতদিন তো সংসারে ছিলাম না, তাই হয়তো নতুন করে আর সংসারে মানিয়ে নিতে পারবো না। শুধু নিজের মানানোর কথাটাই ভাবছেন, আর যে মানুষটা শুধুমাত্র আপনার জন্য সংসারে পড়ে থেকেছে, মানুষটা সারা জীবন ধরে আপনার ছেড়ে রাখা দায়িত্ব পালন করেছে, আপনাদের সন্তানকে মানুষ করেছে, তার অনুভূতির কথা আপনি একবারের জন্য ভাবছেন না? আছে, হয়তো বোঝাতে পারবো না, আর বললেও হয়তো সে কথা কাউকে বিশ্বাস করাতে পারবো না। আমি কেন বিশ্বাস করব? ওকে আমি বিশ্বাস করি না গুড্ডি, আমি ওকে বিশ্বাস করি না। ও মনে ছিল, ফিরে আসেনি কেন? বাড়ির তো চিনতো, ও তো জানতো বাড়িতেই থাকে আমরা, কেন এসে একবারও খোঁজ নেয়নি আমাদের? আমি ওকে বিশ্বাস করি না, আমি ওকে বিশ্বাস করি না। নিশ্চয়ই বলার মতো কোনো ঘটনা ঘটেছে। ঠিক আছে, এখন আপনাকে বলতে হবে না, কিন্তু সময় মতো আপনি দয়া করে বলবেন। তুমি? আপনি আমাকে চিনবেন না, আমি মিঠি, আমিও এই বাড়ির বউ। আপনি সম্পর্কে আমার কাকামণি হন। নমস্কার, আমার নাম আবির, আমি আপনার ভাইপো। আমার ডাকনাম টুটুল, সবাই আমায় টুটুল বলে ডাকে। আপনি প্লিজ কোথাও যাবেন না। কাকিমা অভিমান করেছে, আজ তো অভিমানের দিন, বলুন। আজ এই অভিমানটা তো স্বাভাবিক। আর যদি অভিমানটা আপনি না ভাঙিয়ে দেন, আপনি যদি এই অভিমানটা না বোঝেন, তাহলে কে বুঝবে বলুন? এতদিন পরে এরকম একটা দিনে ওদের মধ্যে আপনাকে ওরা পেয়েছে, এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনি প্লিজ ওদেরকে ছেড়ে আর কোথাও যাবেন না। আপনি জানবেন আমিও কিন্তু আপনার আর একজন ভাইপো। দেখুন, আপনি কোনোদিনও আপনার পরিবারের কোনো রকমের কোনো দায়িত্ব নেননি, তো আজ যখন ওরা আপনাকে যেতে দিতে চাইছে না, আপনার দায়িত্ব নিতে চাইছে, আপনার কিন্তু সেটা অনার করা উচিত। ঠিক আছে ঠিক আছে, তুমি এর মধ্যে কথা বলো না। কেন জেঠুমনি, আমি কি কোনো ভুল কথা বললাম নাকি? বিষয়টা ভুল ঠিকের না। আমার শ্বশুরমশাইকে নিয়ে কেউ যদি অন্যরকম কোনো মন্তব্য করেন, আমার পক্ষে সেটা মানা সম্ভব নয়। বাবা, আপনার কোথাও যাওয়া হবে না। যেহেতু আমি আপনাকে আবিষ্কার করেছি, আমার তো দাবি থাকতেই পারে। আপনি কোথাও যেতে পারেন না আমাদের মাকে একা ছেড়ে। হ্যাঁ, আপনি এতদিন এই সংসারে ছিলেন না, কিন্তু এর আগে তো আপনি এই সংসারটাই ছিলেন। এটা তো আপনারই সংসার। আপনি যে নতুন করে আবার এই সংসারে মানিয়ে নিতে পারবেন না, এই কথাটা আপনাকে কে বলল? বাবা, সংসার সামলানোর জন্য তো আমরা আছি। আপনি মাকে নিয়ে থাকবেন, আপনারা ঘুরবেন, একসাথে ভালো সময় কাটাবেন।
কিন্তু সংসারের বাইরে আপনার কোথাও যাওয়া হবে না, এটাই আমার শেষ কথা। একবার তাকিয়ে দেখেছেন মানুষটার দুটো চোখের দিকে? কতগুলো বছরের অপেক্ষা জমে আছে মানুষটার চোখে। বুঝতে পারছেন আপনি সেটা? কি অপরাধ করেছে মা? একটা দিনের জন্য মা সুখের মুখ দেখেননি। আর আজকের দিনে এই শেষ বয়সে এসেও নিজের স্বামীকে পেয়ে স্বামীকে হারিয়ে ফেলবে। আপনি মাকে আর এভাবে কষ্ট দিতে পারেন না বাবা। আপনি কোথাও যেতে পারেন না। আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু আপনি এখনো পর্যন্ত আমাদের 4 হাত এক করে দেননি। তাই আমি বলছি আপনি মার কাছে যান। আর এখন শুধু আপনি একা নন, মা আর আপনি দুজনে মিলে আমাদের 4 হাত এক করে দেবেন। একবার তাকিয়ে দেখো, দেখেছো মার কি অবস্থা? মার ভেতরে আর কিছু নেই বাবা। সারাটা জীবন কষ্ট চেপে রেখে রেখে মার আজ এই অবস্থা হয়েছে। আর সব হয়েছে তোমার জন্য বাবা, সব তোমার জন্য। তুমি আর যাওয়ার কথা বলো না বাবা, আর তুমি যাওয়ার কথা বলবে না। দীপের মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও বউ। বউ, ক্ষমা করে দিও। তাহলে কি? জীবনে যা পেলাম সব তোমার জন্য। আমি আবার কি দিলাম তোমাকে? বারে, আমার বাবাকেও তো তুমিই খুঁজে আনলে। আশ্চর্য তো, আমি খুঁজে আনলাম? এখানে তুমি চাকরি না করলে তো আমি আসতাম না। আর এখানে এসেই তুমি তো বাবাকে খুঁজে বের করলে। গুড্ডি, আমি আর আমার মা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই কৃতজ্ঞতাটা আমি ঠিক বোঝাতে পারবো না। মানে তুমি আমার মাকে একটা নতুন জীবন দিলে, জানো? দেখো, সবটাই অ্যাক্সিডেন্টাল। আমি তো আর খুঁজবো বলে খুঁজে আনিনি। আমার সঙ্গে দেখা হয়ে গেছে, তোমার সঙ্গেও কিন্তু এভাবে হঠাৎ করে দেখা হতে পারতো। আমরা তো এত বছর ধরে অপেক্ষা করেছি, কই দেখা তো হয়নি। উনি ফিরে এসেছেন, সেটাই সব থেকে ভালো কথা যুদাজিৎ। এতগুলো বছর পর মায়ের জীবনটা একটু অন্যরকম হবে, মা অনেকটা ভালো থাকতে পারবে। হ্যাঁ, তা তো ঠিকই। আমার হয়তো আমার মায়ের মতো এতটা দীর্ঘ অপেক্ষা নয়, কিন্তু আমিও অপেক্ষা কম দিন করিনি। গুড্ডি, আমিও কিন্তু ভালো থাকতে চাই। আমি চেষ্টা করব যুদাজিৎ, আপ্রাণ চেষ্টা করব তোমাকে ভালো রাখার, আর তার সঙ্গে নিজেও ভালো থাকার চেষ্টা করব। আমি জানি গুড্ডি, তোমার অনুজের প্রতি একটা দুর্বলতা আছে, এবং সেটা থাকবে। প্লিজ যুদাজিৎ, আজকের রাতে অন্তত তুমি এই কথাগুলো বলো না। মানে ইটস ওকে, মানে সত্যিটা অ্যাকসেপ্ট করতে আমার কোনো অসুবিধা নেই। তবে এই কথাও ঠিক, অনুজের প্রতি দুর্বলতার পাশাপাশি তুমি আমাকেও ভালোবাসতে শুরু করেছো। অনুজ স্যারের প্রতি আমার যে দুর্বলতা আছে সেটা একটা স্মৃতির মতো। ওই স্মৃতির কোনো বর্তমান নেই। সত্যি তো এটাই, তুমি আমার বর্তমান যুদাজিৎ, তুমি আমার ভবিষ্যৎ। দেখো, তুমি কিন্তু খুব ভালো করেই জানো আমি মিথ্যে বলি না। এতগুলো বছর সময় লেগেছে নিজেকে মুক্ত করতে, নিজের মনকে বারবার করে জিজ্ঞেস করেছি। আর যেদিনই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে, আমি সেদিনই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তার আগে কিন্তু আমি তোমাকে বিয়ের কথা বলিনি। তবে কি জানো তো যুদাজিৎ, অনুজ স্যারের ছেলেটাও তুবলো না এই কদিনে আমার খুব কাছের হয়ে গেছে, জানো তো। বাচ্চাটাকে বড্ড ভালোবেসে ফেলেছি আমি। হ্যাঁ, অসুবিধা কি? ভালো তো বাসবেই ওকে। তোমার অনুজ স্যারের ছেলে তো তোমার পর নয়, আমরা তো একই বাড়ির সম্পর্কে, আমার ভাইপো। তো তোমার তো ভালোবাসারই কথা।